আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে ২ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ১ তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না? বিকিরণ। ২ বলেছে তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে না বলেছে, তো এখানে কোনোটিই নয়। তিনটের উপরেই মানে এ বি সি তিনটের উপরেই নির্ভর করে, তাহলে কোনোটি এখানে না। ২ দিয়েছে কিউপ্রিক ক্লোরাইডের সাথে আয়রনের বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড আর কপার প্রতিস্থাপিত হয়েছে, বলেছে বিক্রিয়াটিতে কোনটি জারিত হয়েছে? তা আয়রন, বি। ৪ বলেছে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ বাড়বে। ৫ বলেছে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? বি অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। ৬ দিয়েছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন আর অ্যানোডে হয় অক্সিজেন। ৭ দিয়েছে কালাজ্বর একটি আদ্যপ্রাণী ঘটিত রোগ। ৮ বলেছে প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত। ৯ বলেছে চায়ের যে উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পলিফেনল। ১০ একটি স্বল্পমেয়াদী জাতের ধান হচ্ছে রত্না। ২ বলেছে হিমমিশ্রের একটি ব্যবহার লেখো। হিমমিশ্রের ব্যবহার হচ্ছে এই যে মাছ সংরক্ষণে ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। তাহলে মাছ সংরক্ষণ আর ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। ২ বলেছে কোন নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়? লিখবে তরলের উপরিস্থিত চাপ, বেশি চাপে বাষ্পের আয়তন বৃদ্ধিতে বাধা পড়ে, চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এই নীতিতে কাজে করে প্রেসার কুকার তৈরি করা হয়েছে। তাহলে চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এই নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়। তিনেতে বলেছে শব্দ প্রভাবক হিসাবে কাজ করে এরকম একটি বিক্রিয়ার উদাহরণ দাও। এই যে প্রভাবক আর নিয়ন্ত্রক হচ্ছে শব্দ, শব্দের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যেমন অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে শব্দ করলে অ্যাসিটিলিন বিয়োজিত হয়ে দুটি ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ কার্বন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। ৪ দিয়েছে মরিচার সংকেতটি লেখো। মরিচা হলো জলযুক্ত ফেরিক অক্সাইড, এই যে Fe2O3 H2O, N মানে জলের অণু সংখ্যা যা নির্দিষ্ট নয়। ৫ দিয়েছে তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? এই যে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বিক্রিয়া ঘটে, তাই ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বিক্রিয়া ঘটে, তাই ক্যাথোডে বিজারণ ঘটে। ৬ দিয়েছে ইলেকট্রোড কি? এই যে তড়িৎ দ্বার, তড়িৎ যুক্ত দ্বার মানে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে, ইংরেজিতে একে ইলেকট্রোড বলা হয়। তাহলে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় তাকে ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলা হয়। ৭ দিয়েছে কোন কি জন্য ডটস করা হয়? ডটস হচ্ছে, ডটসের পুরো কথা হলো ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। এর মাধ্যমে গোটা বিশ্বে অনেক মানুষকে যক্ষ্মার মতো মারণ রোগের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে। তাহলে যক্ষ্মা রোগের একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডটস, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। ৮ দিয়েছে প্লেগ রোগের জীবাণুর নাম লেখো। প্লেগের জীবাণুর নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, এর জন্য প্লেগ রোগ দায়ী। ৯ বলেছে একটি রাসায়নিক আগাছা নাশকের নাম লেখো। এই যে রাসায়নিক 2,4-D, ড্যালাপন, পিক্লোরাম ইত্যাদি হচ্ছে আগাছা নাশক। এখান থেকে ড্যালাপন বা পিক্লোরাম বা 2,4-Dও লিখতে পারো। ১০ বলেছে কম্বাইন হারভেস্টার কি কাজে লাগে? কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামের মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই আর ঝাড়াই সব কাজ একসাথে করা যায়। ১১ বলেছে মুরগির একটি ডুয়াল ব্রিডের নাম লেখো। এই যে উভগুণ সম্পন্ন জাত বা ডুয়াল ব্রিড, এই যে প্লাইমাউথ রক, রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার।
এখান থেকে যে কোনো একটা দেবে। 12তে দিয়েছে সত্য বা মিথ্যা লিখতে বলেছে, বলেছে মাখনের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, সত্য। 3-এর 1-এ বলেছে বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। এই যে বাষ্পায়নের হার হচ্ছে, এক হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়, তাহলে তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। 2 হচ্ছে বাষ্পায়ন হবার জন্য কোনো বিশেষ উষ্ণতা অর্জনের প্রয়োজন হয় না, তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। তাহলে একটা হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল, 2 হচ্ছে তরলের উষ্ণতা, 3 হচ্ছে তরলের ওপরের বায়ু চলাচল ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয়, আর 4 হচ্ছে তরলের প্রকৃতির ওপরে বাষ্পায়নের হার নির্ভর করে, যেমন স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। তাহলে 4টি বিষয় হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল, তরলের উষ্ণতা, তরলের ওপর বায়ু চলাচল, আর একটা হচ্ছে তরলের প্রকৃতির ওপরে নির্ভর করে, যেমন স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। 2-তে দিয়েছে থার্মোফ্লাক্সে তাপ সঞ্চালনের উপায়গুলি কিভাবে আটকানো হয়। এই যে কার্যনীতিটা বলবে। এই যে পাত্রের কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী, পাত্রটির খোলা মুখে ছিপীয় তাপের কুপরিবাহী, পাত্রটির কাঁচ দিয়ে তৈরি অংশটির চারপাশ কুপরিবাহী পদার্থ দিয়ে ঘেরা, ফলে পরিবহনের সাহায্যে তাপ সঞ্চালন ব্যাহত হয়। আবার দুই দেয়ালের মাঝখান প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে পাত্রটির বাইরের তাপ ভেতরে এবং ভেতরের তাপ বাইরে যেতে পারে না। বিকিরণ প্রক্রিয়ায় বাইরের থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় প্রথম দেয়াল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায়। ভিতর থেকে বাইরে যাবার সময় দুই দেয়ালে চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যেই ফিরে যায়। তাপের বিকিরণ অনেক কম হয়। এখানে তাপের এই আচরণ আলোর প্রতিফলন ধর্মের মতো। এইভাবে তাপ সঞ্চালনের সমস্ত প্রক্রিয়ায় ব্যাহত হয়। তিরেতে বলেছে দেখাও যে রাসায়নিক বিক্রিয়াতে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। এই যে উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি ধাতব কপারে পরিণত হয়, হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করে। তাহলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে কপার উৎপন্ন হচ্ছে, আর হাইড্রোজেন বিজারক, এটা কিউপ্রিক অক্সাইড হচ্ছে জারক, বিজারিত হয়ে কপার উৎপন্ন করছে, হাইড্রোজেন বিজারক জারিত হয়ে জল উৎপন্ন করছে। তাহলে জারণ বিজারণ একসাথে ঘটে। 4-তে দিয়েছে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষের নাম লেখো। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তো লোহার পাইপের উপরে জিঙ্কের প্রলেপে ক্যাথোডে থাকবে লোহার বস্তু, অ্যানোডে থাকবে বিশুদ্ধ জিঙ্কের পাত, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা হয়। 5-এ দিয়েছে লোহার মরিচা নিবারণের উপায়গুলি লেখো। এই যে মরচে ধরা আটকাতে কি কি করা হয়। এক হচ্ছে লোহার উপরে তেল রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে সহজে মরচে ধরে না। 2, লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়, এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। 3 হচ্ছে স্টেনলেস স্টিল হলো লোহার একটি সংকর ধাতু যাতে ক্রোমিয়াম, নিকেল ও কার্বনও থাকে। স্টেনলেস স্টিলে মরচে ধরে না বলে এই দিয়ে রান্নার বাসন, অপারেশনের যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করা হয়। 6-তে দিয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়াটি লেখো। এই যে সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন সোডিয়াম আয়ন, এই যে স্বাভাবিক অবস্থায় তড়িতের সুপরিবাহী গলি এই যে স্বাভাবিক অবস্থায় তড়িতের সুপরিবাহী নয় অথচ গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য এমন পদার্থের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ চালনা করলে তড়িৎদ্বারের মধ্যবর্তী অংশে কিছু আয়নকে, শুধু এটা লেখার দরকার নেই, তড়িৎ চালনা করলে সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন সোডিয়াম আয়ন আর ক্লোরাইড, সোডিয়াম ক্যাটায়ন আর ক্লোরাইড অ্যানায়ন গুলো যথাক্রমে ক্যাথোড আর অ্যানোডের দিকে এগোবে, তারপর তড়িৎদ্বারের সংস্পর্শে এসে মৌলরূপে মুক্ত হবে। ক্যাথোডে হবে বিজারণ ঘটে হবে সোডিয়াম, আর অ্যানোডে জারণ ঘটে ক্লোরিন গ্যাস মুক্ত হবে। এই বিক্রিয়াটা দিয়ে দেবে। 7-এ বলেছে বিভিন্ন প্রকার মশার নাম আর তাদের দ্বারা সংক্রামিত রোগের নাম লেখো।
এই যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, কিউলেক্স হচ্ছে গোদ বা ফাইলেরিয়া এনকেফেলাইটিস রোগ ছড়ায়, আর এডিস মশা হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া রোগ ছড়ায়। আচ্ছা, 8 বলেছে বজ্র নিরোধক কি এবং এটি কিভাবে কাজ করে। লিখবে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে বজ্র নিরোধক। কোনো বাড়ির সবচেয়ে উঁচু স্থানে একটা ধাতুর দণ্ড শক্তভাবে আটকানো থাকে। দণ্ডটির সবচেয়ে উঁচু স্থানে খুব সরু কয়েকটা ছোট ছোট ধাতব শলাকা থাকে। মাটির মধ্যে 5-6 ফুট নিচে একটা চওড়া ধাতব পাত পুঁতে রাখা থাকে। এবারে একটা সুপরিবাহী মোটা তার দিয়ে ওই দণ্ডটি আর পাত্রে যুক্ত করা হয়। এই ব্যবস্থায় বাড়িকে বজ্রপাতের থেকে বাঁচায়। বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা ওই তারের মাধ্যমে মাটিতে চলে যায়। বাড়িটিতে বজ্রপাত হলেও বাড়িটির কোনো ক্ষতি হয় না। 9 বলেছে ফসলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু তাড়াতাড়ি হলেও যেসব সমস্যাগুলো দেখা দিতে পারে, এক হচ্ছে ক্ষতিকারক প্রাণীগুলির মধ্যে নির্দিষ্ট একটি রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠতে পারে। 2 হচ্ছে রাসায়নিকগুলি বিভিন্নভাবে পুকুর, ডোবা, নদী, হ্রদ বা অন্য জলাশয়ের জলে মিশে দূষণ সৃষ্টি করতে পারে। 3 হচ্ছে রাসায়নিক উপাদানগুলি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলের শেষের দিকে জীবদের ক্ষতি হতে পারে। 4 রাসায়নিক উপাদানগুলি ফল বা শাকসবজির মাধ্যমে মানুষ বা অন্যান্য প্রাণীর দেহে প্রবেশ করলে সমস্যা দেখা দিতে পারে। 5 রাসায়নিক উপাদানগুলির প্রভাবে মৌমাছি, প্রজাপতি প্রভৃতি উপকারী পতঙ্গের জীবনহানি ঘটতে পারে। 10 দিয়েছে পরিচলন স্রোত কি আর বায়ুতে পরিচলন স্রোত কিভাবে সৃষ্টি হয়। লিখবে তরল বা গ্যাসের গরম অংশ তুলনামূলকভাবে হালকা বলে উপরে ওঠে এবং ঠান্ডা অংশ ভারী বলে নিচে নামে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকেই বলে পরিচলন স্রোত। আচ্ছা, এটাই বলতে হবে। এখানে যেটা বলেছে যে বায়ুতে কিভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, লিখবে একটি পাত্রে একটি মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো, পাত্রটিতে কিছুটা জল ঢালা হলো, মোমবাতিটিকে মাঝখানে রেখে একটা চিমনি বসিয়ে দিলে দেখা যাবে মোমবাতিটি নিভে গেল। মোমবাতি এবং চিমনির নিচের দিকটায় জল থাকায় কোনো বাতাস প্রবেশ করতে পারেনি। আরো বোঝা যাচ্ছে চিমনির ওপরের ফাঁকা অংশ দিয়েও বাতাস প্রবেশ করেনি। যথেষ্ট পরিমাণ অক্সিজেন না থাকায় মোমবাতিটি নিভে যাবে। যদি টি এর আকারের টিনের পাত চিমনিটির মুখে লাগিয়ে দেওয়া হয় তাতে মোমবাতিটি আর নিভে যায় না। টি আকারের পাতটি মুখে লাগানোয় তার একদিক দিয়ে ভারী আর ঠান্ডা বায়ু চিমনির মুখে প্রবেশ করবে, অপর দিক দিয়ে উত্তপ্ত হালকা বায়ু নির্গত হবে, ফলে বায়ুর একটি পরিচলন স্রোত সৃষ্টি হবে। সেই জন্য বাতিটি জ্বলতে থাকে। তো এইভাবে বাতাসে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। হালকা বায়ু উপরের দিকে উঠে যায় এবং অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসে। এইভাবে বাতাসের মধ্যে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয়। 11 বলেছে মাছের পুষ্টি গুণগুলি উল্লেখ করো। আছে বই 217 পাতায়। যে মাছের পুষ্টিগুণ, প্রাণীজ প্রোটিন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড সরবরাহে মাছের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাছাড়াও বিভিন্ন খনিজ পদার্থ, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এবং কিছু ভিটামিন এ, বি, এ, সি, ডি, বি কমপ্লেক্স থাকে।